নমস্কার। আপিলা চাপিলার পর্ব 16 থেকে পাঠ করব এখন। অর্থনীতি পড়ানো খেলা, রাজনীতি আলোচনার আবর্তে ডুবে যাওয়া, নাও পত্রিকা নিয়ে মাতামাতি, চতুরঙ্গ পত্রিকার বেসরকারি সম্পাদনা কর্মে মাঝারি মনোনিবেশ। এরই মধ্যে কিন্তু অন্যান্য আরও পরিচয়ের ঢেউয়ের পর ঢেউ। অর্থনীতিবিদ ভবতোষ দত্তের সঙ্গে আগে থেকেই আলাপ ছিল। স্কুল জীবন তাঁর ঢাকায় কেটেছে। আমাদের চেনা জানার বৃত্তে সাযুজ্য। এবার কলকাতায় স্থিত হওয়ার সূত্রে তাঁর সঙ্গে পরিচয় গাঢ় হলো। বরাবরই তাঁর কাছে সপ্রীতি প্রশ্রয় পেয়েছি। সুখময় প্রেসিডেন্সি কলেজে অমর্ত্যর সহপাঠী। ছাত্রাবস্থাতেই ওর পাণ্ডিত্যের খ্যাতি এবং ওই বয়সেই পড়াশোনার ব্যাপ্তি চমকে দেওয়ার মতো। 1960 সালের গোড়া থেকে যে 4 বছর বিদেশে ছিলাম, তখনই ললিতা ও সুখময়ের সঙ্গে প্রথম আলাপ, যা বছর যত গড়িয়ে গেছে নিবিড় থেকে নিবিড়তর হয়ে গেছে। বরাবর আমাদের জীবনকে নন্দিত করেছে তুলনাহীন সৌভাগ্যে। 63 সালের গোড়ায় যখন কলকাতায় স্থিত হলাম, ততদিনে ওরা দিল্লিতে। ললিতার মেজ ভাই অমিত ভাদুরী কেমব্রিজ থেকে প্রচুর তারিফ কুড়িয়ে সদ্য ফিরেছে। সেও দিল্লি স্কুলে যোগ দিয়েছে, কিন্তু প্রায়ই কলকাতা ঘুরে যায়। প্রতিভা ও বুদ্ধিমত্তার সঙ্গে তার মধ্যে ভালোত্ব ও মাধুর্যের সমাবেশ মুগ্ধ করে। ওদের শ্যামবাজারের বাড়িতে মাঝে মধ্যে যাই। ললিতাদের বাবার কাছ থেকে কমিউনিস্ট পার্টির আদি পর্বের বৃত্তান্ত শুনি। বন্ধুত্বের পরিধি ক্রমশ বিস্তৃততর। ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে শিক্ষক নির্বাচনে চণ্ডী আমাকে অঢেল স্বাধীনতা দিয়েছিলেন। তার পূর্ণতম সদ্ব্যবহার করেছিলাম। অর্থনীতি বিভাগে নির্মল চন্দ্র, রঞ্জিত সাউ, পরেশ চট্টোপাধ্যায় সবাই বিভিন্ন প্রবাহের বামপন্থী অর্থনীতিবিদ, কিন্তু তাদের বামপন্থার আকাটত্বে কোনো ভুলচুক নেই। সবাইকেই ক্রমে ক্রমে ইনস্টিটিউটের অধ্যাপক মণ্ডলীর সঙ্গে যুক্ত করা সম্ভব হলো। তাছাড়া বরুণদের আবির্ভাব ঘটল। যদিও লেখার হাত চমৎকার, লিখতে তার ঈষৎ অনীহা, কিন্তু বুদ্ধির দীপ্তিতে, বচনের চমৎকারিত্বে সে সবাইকে তাক লাগিয়ে দিতে পারত, এখনো দেয়। আমাদের বাঙালি সমাজে এমনই চারিত্রিক উচ্চাবচতা। বরুণের সাক্ষাৎ মেসমশাই জীবনানন্দ দাশ বাইরের কাউকে এই তথ্যের সত্যতা বোঝাতে গিয়ে অথচ বহুবার আমাকে গলদঘর্ম হতে হয়েছে। আমার ছোটোখাটো কৃতিত্বের মধ্যে গর্বের সঙ্গে যা তালিকাভুক্ত করি, লিখতে অলস বরুণকে দিয়ে মহারানীর মৃত্যু নামে একটি অত্যন্ত চিত্তাকর্ষক, যদিও বিতর্কমূলক প্রবন্ধ লিখিয়ে নিতে পেরেছিলাম। ইকোনমিক উইকলিতে বেরিয়েছিল। শঙ্কু সত্রাজিৎ দত্ত অজিত দত্ত মশাইয়ের দ্বিতীয় পুত্র। তাকে আগে থেকেই চিনতাম। সেও তখন মরকত কুঞ্জে আমাদের সঙ্গে। ভাবুক স্নেহাদ্র হৃদয় শঙ্কু ভিয়েতনাম পর্বে ঘোর বামপন্থী। পরে কানাডা চলে গিয়ে তার গবেষণা ও অধ্যাপনা, হঠাৎ অধ্যত্ত চিন্তায় সমাচ্ছন্নতা। এখন প্রায় নিঃসঙ্গ। বছরে একটি মাত্র চিঠি পাই। আরও যে দুজন মরকত কুঞ্জে সহকর্মী হিসাবে প্রীতির নিগড়ে বাঁধল, তারা তেলেগু ভাষী কৃষ্ণজি ও মালয়ালম ভাষী কৃষ্ণন। খানিক বাদে বাপ্পা সব্যসাচী ভট্টাচার্য পর্যন্ত
ইনস্টিটিউটের গোয়ালে ঢুকে পড়ল। যেমন ঢুকলেন নৃতত্ত্ববিদ সুরজিৎ সিংহ। তার জীবনের মধ্য মুহূর্তে সুরজিৎ প্রাণ মাতানো আড্ডায় ভাসিয়ে দিতেন, গলা ছেড়ে গানও গাইতেন, অতি চমৎকার। যদিও অনুজা পূর্বাদামের ধারে কাছেও না। ছাত্রাবস্থায় যে কোনো বাঙালি যুবকের যেমন সুরজিতেরও কবিতা লেখার বাই ছিল। ওর সঙ্গে আলাপ হবার পর কবিতার পুরনো সংখ্যা থেকে ওর রচিত সাঁওতাল কবিতা আওড়ে তাক লাগিয়ে দিয়েছিলাম। পাড়ায় পাড়ায় যাস, সকল পাড়ায় যাস, মেয়ের পাড়ায় যাস না রে ভাই। না, দেশ অখণ্ড থাকলে ও সেই সঙ্গে জমিদারি প্রথাও, ভাবা যায় সুরজিতের পোশাকি পরিচয় হতো ময়মনসিংহ জেলাস্থ সুসঙ্গ পরগনার মহারাজ হিসেবে। আরেকবার বাঙালি সমাজের পরম্পরাগত বৈচিত্র্যের উল্লেখ করতে হয়। তুলসীচন্দ্র গোস্বামীর সাক্ষাৎ ভাগিনেয় জ্যোতিরিন্দ্র মৈত্র বটুকদা, আর বটুকদার সাক্ষাৎ ভাগিনেয় সুরজিৎ সিংহ। ষাটের দশকের মধ্য পর্বে ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যাপক ভিড়ে যারা ছিলেন, তাদের কেউ কেউ পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হয়েছেন, মন্ত্রী শান্ত্রী হয়েছেন, সরকারে ঢুকে বড় আমলা হয়েছেন, একজন দুজন সক্রিয় বিপ্লবী হওয়ার চেষ্টা করেছেন পর্যন্ত। প্রতিভার অমন সমাবেশ বিরল। চণ্ডীমশাইকে তারিফ জানাতে হয়। তবে অনেক ঘাটে জল খেয়ে মানুষের স্বভাব প্রকৃতি প্রবণতার বিবর্তন ঘটে। চণ্ডী এমনিতে তার অতীত দিনের হ্যারি পলিট, রজনী পালমা দত্ত মহাবিষ্টতা নিয়ে আদৌ স্বল্পবাক নন, অন্তত আমাদের মতো কয়েকজনের কাছে তো নয়। তবে অনেক ক্ষেত্রেই যা মনে হয় আসলে হয়তো তা নয়। সম্ভবত 64 সালের কোনো সময় ইএমএস নাম্বুদিরিপাদ গা ঢাকা দেওয়ার অবস্থায় কয়েকদিনের জন্য কলকাতায় এসেছেন। খবর পেয়ে জ্যোতির্ময় বসুর পাঁশিয়তে দেখা করতে গেছি। কথার ছলে তাকে জানিয়েছি চণ্ডী আর আমি একই প্রতিষ্ঠানে কর্মরত। শুনে ইএমএস বললেন, ওকে একদিন আমার সঙ্গে একটু দেখা করতে বলতে পারো? বার্তাটি যে মুহূর্তে চণ্ডীকে পৌঁছে দিলাম, ওর চেহারা পাল্টে গেল। কিরকম ভ্যাবাচাকা ভাব, আমতা আমতা করে আমার দিকে তাকিয়ে চণ্ডীর পরামর্শ ভিক্ষা। আচ্ছা, এমনটা কি হতে পারে আমি গ্র্যান্ড হোটেলের লাউঞ্জে গেলাম একটা নির্দিষ্ট সময়ে, ইএমএসও তখন সেখানে চলে এলেন? অথবা এমনটাও কি হতে পারে ইএমএস যখন মাদ্রাজের বিমান ধরতে দমদম পৌঁছবেন, আমিও তখন দিল্লির বিমান ধরতে ওখানে হাজির হব, দেখা হয়ে যাবে? বৃথায় বাল্যে পড়া কবিতার সেই মোক্ষম পংক্তি, ভয়ে ভীত হয়েও না মানব। আমি চণ্ডীকে আর ঘাঁটালাম না। ইএমএসকে জানিয়ে দিলাম ওর অনুরোধ সাক্ষাতের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। বন্ধু সৌভাগ্যের প্রসঙ্গে প্রত্যাবর্তন করি। নির্মলচন্দ্রকে প্রথম আমার কাছে নিয়ে আসে ওর বন্ধু অনুজ প্রতিমা, অমিয় ও রত্না, যশোধরা বাগচি। অমিয় এখন ব্যস্ততম অর্থনীতিবিদ, পৃথিবীময় চরকিবাজি করছে। রত্নাও তথৈবচ, নারীবাদী আন্দোলনের প্রথম সারির নেত্রী। ওদের দুজনের সঙ্গে এখন এই একবিংশ শতাব্দীতে কচিত কদাচিৎ দেখা হয়। কিন্তু সেই যে 60-এর দশকের মাঝামাঝি সময় থেকে নির্মল নিয়মিত আসা শুরু করেছিল, সুখে দুঃখে আনন্দে সংকটে সঙ্গদান, তার কোনো জ্যোতিপাত ঘটেনি। বছর কুড়ি আগে অবধি একাই আসত। তারপর থেকে নব আহিতা স্ত্রী, রক্তবিজ্ঞান বিশেষজ্ঞা চিকিৎসক রুমা, যার পোশাকি নাম শর্মিলা, তাকে নিয়ে। আমাদের নিবাসে এক সপ্তাহ ওদের অনুপস্থিতি ঘটলেই অস্থির হয়ে উঠি। টেলিফোনে উত্তক্ত করে তুলি। অমিয় নির্মলদের দৌত্যেই নির্মাল্য আচার্যের সঙ্গে আমার সমীপবর্তী হওয়া।
ওরা ছাত্র বয়সে কলেজে সমসাময়িক, কফি হাউসে আড্ডার শরিক, এক একজনের জীবনের প্রবাহ এক এক খাতে প্রবাহিত হয়েছে, কিন্তু হৃদয় নৈকট্য বিঘ্নিত হয়নি তাতে। আমি অচিরে এক্ষণের আড্ডায় গিয়ে ভিড়ে গেলাম। সেই সূত্রেই পরিচয় অতীন বন্দ্যোপাধ্যায় ও অমলেন্দু চক্রবর্তীর সঙ্গে। একদা চতুরঙ্গের সংস্কৃতি আভিজাত্য ছিল, যা আস্তে আস্তে মিয়ে যায় আতোয়ারের প্রয়াস সত্ত্বেও। তা নির্মাল্য এক্ষণের মধ্য দিয়ে বাঁচিয়ে রাখতে নিবেদিত করে দিয়েছিলেন নিজেকে। নানা অসুবিধা, বিশৃঙ্খলা, অশান্তি, আর্থিক অনটন, কিন্তু নির্মাল্য অবিচল, অবিকল। যারা ঊনবিংশ শতকীয় বাঙালি উজ্জীবনের বড়াই করেন, তাদের কাছে আমার ঠ্যাঠা জিজ্ঞাসা, বুকে হাত দিয়ে বলুন তো, এক্ষণ পত্রিকার উৎকর্ষের কাছাকাছি 100 বছর আগে বঙ্গদর্শনও কি পৌঁছতে পেরেছিল? সময় বিচারের আপেক্ষিকতা মনে রেখেও এই প্রশ্ন করছি। তবে এখন তো নির্মাল্যও নেই, এক্ষণও নির্বাপিত। নাও পত্রিকাতে গোড়া থেকেই নিয়মিত লিখতে শুরু করেছিলাম, কিন্তু প্রথম পর্যায়ে তেমন আরাম পেতাম না। ইতিমধ্যে পশ্চিমবাংলায় রাজনীতির চেহারা যথেষ্ট পাল্টে গেছে। কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা একটু একটু করে জেল থেকে ছাড়া পেয়েছেন। প্রমোদ দাশগুপ্ত দক্ষিণপন্থীদের হটিয়ে দিয়ে ফের রাজ্য কমিটির হাল ধরেছেন। দেশহিতৈষী ফুলে ফেঁপে উঠেছে। দেশহিতৈষীর অন্যতম প্রধান উদ্যোক্তা সুধাংশু দাশগুপ্তের পাশাপাশি সংখ্যাতত্ত্ববিদ আমার প্রবীণ সুহৃদ সত্যব্রত সেন। বিচিত্র জীবনযাপন করেছেন সত্যব্রত বাবু। বিখ্যাত রায়বাহাদুর দাদামশাইয়ের আদুরে নাতির শৈশব অপার বৈভবে কেটেছে বরিশাল শহরে। কিন্তু স্কুল জীবনে অনুশীলন গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়েছেন। কলকাতায় পড়তে এসে সশস্ত্র বিপ্লবী অভ্যুত্থানের স্বপ্ন দেখেছেন সতত। মেছোবাজার বোমা মামলায় গ্রেপ্তার হয়ে কয়েক বছর কারান্তরালে ছাড়া পাওয়া মাত্র গুরুজন আত্মীয়রা জোরজার করে বিলেতে পাঠিয়ে দিয়েছেন। সেখানে সংখ্যাতত্ত্বের ডিগ্রি নিয়েছেন। দ্বিতীয় মহাযুদ্ধের প্রাক্কালে দেশে ফিরে কলকাতায় প্রশান্ত মোহলানবিশের সদ্যস্থাপিত ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের জোয়ালে বাঁধা পড়েছেন। বিদ্যা, প্রতিভা ও দক্ষতায় অধ্যাপক মোহলানবিশের নজর কেড়েছেন। 1946 সালে সম্মিলিত জাতিপুঞ্জে সংখ্যাতত্ত্ব বিভাগে দায়িত্বপূর্ণ কাজে যোগ দিয়েছেন। কিন্তু স্বভাব যায় না মোলে। সম্মিলিত জাতিপুঞ্জে স্টাফ অ্যাসোসিয়েশন গঠন করেছেন, তার প্রথম সভাপতি হয়েছেন। বছর তিনেক বাদে কলকাতায় প্রত্যাবর্তন। অধ্যাপক মোহলানবিশের সঙ্গে জাতীয় নমুনা সংখ্যা সংগ্রহের যজ্ঞে বৃত হওয়া। মোহলানবিশ মহাশয়ের এতটা প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন সত্যবাবু যে বরানগরের চৌহদ্দিতে দুষ্টু লোকেরা তাকে আখ্যা দিয়েছিলেন যুবরাজ। ফের বিদেশ গমন, এবার ফিলিপিন্স দ্বীপপুঞ্জের রাজধানী ম্যানিলায়। ওখানকার বিশ্ববিদ্যালয়ে সংখ্যাতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা, সেই সঙ্গে স্থানীয় সংখ্যাতত্ত্ববিদদের নমুনা সংখ্যা বিজ্ঞানের রহস্যে অনুপ্রবেশ করানো। বছর 2-3 বাদে কলকাতায় ফিরে পুনরায় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। অতঃপর প্রশান্ত মোহলানবিশের সঙ্গে ভাব ঘুচে যাওয়া, কাজ ছেড়ে দেওয়া, আংশিক সময়ের জন্য একটি প্রচার প্রতিষ্ঠানে সংখ্যাতত্ত্ব পরামর্শদাতার পদ গ্রহণ। পাশাপাশি সিদ্ধান্ত, সপ্তাহের অধিকাংশ সময় কমিউনিস্ট পার্টির কাজে ব্যয় করবেন। সত্যব্রতবাবু ছক কেটে নিয়েছিলেন, বিদেশে জমানো সঞ্চয় কিছুটা পার্টিকে দেবেন, বাকিটুকু সংসার পরিচালনার্থ স্ত্রীর হাতে সমর্পণ করে সর্বক্ষণের রাজনৈতিক কর্মী বনে যাবেন। তিনি প্রমোদ দাশগুপ্তের বাল্যবন্ধু। মুষ্টিমেয় যে কজনকে তুমি বলে প্রমোদবাবুকে সম্বোধন করতে শুনেছি, তিনি তাদের অন্যতম। ভাবনাদর্শের ছক দিয়ে বিচার করলে সত্যব্রত সেন অবশ্যই আধুনিক ভাষায় কট্টর উগ্রপন্থী। আরও যে যে বিশেষণ এই প্রসঙ্গে ব্যবহার করা যায়, সবকটি তার রাজনৈতিক প্রবণতার নিখুঁত বিশ্লেষণে পৌঁছতে সাহায্য করবে। 64-65 সালে এটা অবধারিতই ছিল। কমিউনিস্ট পার্টির মধ্যে যে দুটো গোষ্ঠী জন্ম নিল,
সত্যব্রত বাবু সেই অবস্থায় বামপন্থীদের সঙ্গেই থাকবেন, তাদের অন্যতম প্রধান পরামর্শদাতা হিসেবে গণ্য হবেন। এই মানুষটি অথচ সাহিত্য, শিল্প, রস সম্পৃক্ত শ্যামলকৃষ্ণ ঘোষের বন্ধু অজিত দত্ত, শম্ভু সাহাদের সঙ্গে আড্ডায় মারতে ভালোবাসতেন। বাঙালি বহুমাত্রিকতা। একসঙ্গে অনেক কিছু ঘটতে শুরু করলো। দেশহিতৈষীর বিক্রি হু হু করে বাড়ল। বোঝা গেল তরুণ এবং মধ্যবয়সের কমিউনিস্ট কর্মী ও সমর্থকরা, যাদের একটি বড় অংশ নিম্ন মধ্যবিত্ত শ্রেণী থেকে উঠে এসেছেন, তাদের সমর্থনের উন্মুখতা কোন দিকে। বামপন্থীদের সমর্থক কুলে যোগ দিয়েছেন হাজার হাজার শরণার্থী পরিবারের ছেলে মেয়ে। ওই মুহূর্তে দেশের হাল দেখে তারা চরম থেকে চরমতর পদক্ষেপের জন্য তৈরি। এক ধরনের জমিদারি বিলোপ আইন বেশ কয়েক বছর আগে কংগ্রেস দল কর্তৃক পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। জমিদার জোরদাররা বহাল তবিয়াতে আছেন। দারোগাবাবুদের সঙ্গে তাদের নিবিড় দহরম মহরম। কৃষক সভার কর্মীরা অবশ্য হাত গুটিয়ে বসে নেই। সংগঠনের শাখা প্রশাখা তারা প্রতিটি জেলায় কম বেশি বিস্তার করে যাচ্ছেন। প্রায় ছোটোখাটো সংঘর্ষ ও হামলার খবর দৈনিক পত্রিকার পৃষ্ঠা জুড়ে। চীনের সঙ্গে বিসংবাদের ঋতুতে সোভিয়েত নেতাদের ধরি মাছ নাছুই পানি আচরণ কমিউনিস্ট সভ্য ও সমর্থকদের অনেকটাই হতাশ করেছে। তারা ক্রমশ চীন থেকে আমদানি করা দলিল দস্তাবেজ পড়ছেন, শরীর মন তাতিয়ে নিচ্ছেন। এরই কাছাকাছি সময় লিন পিয়াওয়ের গ্রাম দিয়ে শহর ঘেরার তত্ত্ব ভারতবর্ষের, বিশেষ করে পশ্চিমবাংলার আদর্শবাদীদের মন কাড়ল। ওই তত্ত্বের প্রয়োগ কবে থেকে আমাদের দেশে সম্ভব হবে তা ভেবে তারা চঞ্চল, উসখুস। এমনকি বিপ্লবের জন্য অপেক্ষা করার, প্রাথমিক প্রস্তুতি রচনা করারও যেন প্রয়োজন নেই। তার আগেই বুঝি গ্রামে গ্রামে সাম্যবাদী সৈনিক তৈরি করে তাদের ব্যূহবদ্ধ করে কলকাতার মতো শহর ঘিরে ফেলা দরকার। বিপ্লব সাধনের প্রক্রিয়ায় তো এক অর্থে খোল নলচে উল্টে দেওয়ার পালা। লিন পিয়াও সংকলিত সেই উত্তেজক দলিলটির একটি ছাপানো বয়ান একদিন সত্যবাবু আমার হাতে দিয়ে বললেন, অবিলম্বে 250-300 কপি প্রয়োজন। আমার বিবেকমুক্ত মন সোজা ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে এসে বসংবদ টাইপিস্টদের দৌলতে স্টেনসিল কেটে নির্দিষ্ট সংখ্যক কপি তৈরি করে ফেললাম। আজ এই পর্যন্ত। নমস্কার।